নাইট ক্লাব মানেই স্বল্প পোশাকের গায়িকা, চটুল গান, মদের ফোয়ারা, উড়ন্ত টাকা আর রাত পাড়ার সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে এ দিল মাঙে মোর। কিন্তু স্রেফ লম্বা হাতা ব্লাউজ, ঝলমলে কাঞ্জিভারম, ইয়াব বড় কলকাতা টিপ আর কাঁচের চুড়িতে একেবারেই নিজের স্টাইলে ভেঙে দিলেন এই মিথ। আর সেই জন্যই আজ থেকে ৪৩ বছর আগের রাম্বা হো কিংবা ৩৩ বছর আগে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, আজও সমানভাবে ঝড় তোলে শরীরে এবং মনে। তাই রাজনীতির ছত্রছায়ায় না এসেও, কোনো রকম তেল না দিয়েও, শুধুমাত্র গানের জোরেই ২০১১ পেয়েছিলেন পদ্মশ্রী। আর এবছর যার হাতে তুলে দেওয়া হলো ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ, তার নাম ঊষা বিদ্যানাথ সমস্যার স্বামী এবং পশ্চিমবঙ্গের আমাদের আদরের, ভালোবাসার সবার দিদি ঊষা উত্থুপ। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো ঊষা উত্থুপকে সেই বিখ্যাত মন্ত্রী কেন ছেঁটে ফেলতে চেয়েছিলেন, আর কেনই বা গানের স্কুল থেকে ঊষা উত্থুপকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। অবশ্যই তুমি সঙ্গে থাকবে। তামিলনাড়ুতে তামিল ব্রাহ্মণ পরিবারে জন্ম, মুম্বাইয়ে বড় হওয়া আর হৃদয়ে কলকাতা। তাই তিনিই গেয়ে ওঠেন, আমার কোনো গান শুনে লোকে যখন বলে দিদি দিদি ও দিদি দিদি গো, তখন বড় খুশি হই আমি। কলকাতায় যখন প্রথম রাতে গাইতে উঠেছিলেন, সবাই তখন চমকে গিয়েছিলেন। শাড়ি পরা, মাথায় ফুল লাগানো এক মহিলা পপ গাইবেন? হ্যাঁ, গাইবেন নয়, গাইলেন, এবং সব্বাইকে রীতিমতো চমকে দিলেন। বয়ে গেল হাততালির ঝড়। তিনি নিজেই স্বীকার করেন, কলকাতা তার জন্মদাত্রী মা নয় ঠিকই, কিন্তু কলকাতা তাকে ধারণ করেছে, লালন করেছে। ঊষা উত্থুপ মানেই কপালে সাজানো ক লেখা টিপ। কলকাতার প্রতি একান্ত ভালোবাসা থেকেই কলকাতা নামের আদ্যক্ষর লেখা এই টিপ আজও পড়েন তিনি। কলকাতা কলকাতা, ডোন্ট ওরি কলকাতা আজও সুপারহিট হয়। বাবা বিদ্যানাথ সমস্যার আইয়ার মেয়ে ঊষাকে ভর্তি করালেন সেন্ট অ্যাগনেস উচ্চ বিদ্যালয়ে। আর কিছুদিনের মধ্যেই বিদ্যালয়ের গানের ক্লাস থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো, কারণ তার মতো নারীকণ্ঠ নাকি গান গাইবার জন্য উপযুক্ত নয়। কিন্তু যিনি বোঝবার, তিনি ঠিকই বুঝেছিলেন। গানের শিক্ষক বুঝেছিলেন যে তার কণ্ঠে এমন গান গাওয়ানো যাবে যা গানের ভুবনে এক নতুন মাত্রা সংযোজন করবে। কিশোর কুমারের মতো তিনিও গান শেখার জন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করেই পরিবারে এক সঙ্গীত সমৃদ্ধ পরিবেশের মধ্য দিয়েই বেড়ে উঠতে থাকলেন। তার মা বাবা প্রায়ই পশ্চিমা ক্লাসিক্যাল থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং কিশোরী আমনকার আর বড়েগ্লাম আলী খান সহ আরও অনেকের কর্ণাটকী গান রেডিওতে শুনতেন একেবারে প্রত্যেক দিন। আর সেই ছোট্ট ঊষাও তাদের সঙ্গে তন্ময় হয়ে শুনতেন রেডিও সিলনের গান। শুরু হলো নতুন অধ্যায়। ছোটবেলাতেই প্রতিবেশী পুলিশ কমিশনার এস.এম.এ পাঠান তার মেয়ে জামেলা আর ঊষাকে হিন্দি এবং ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত শেখানোর জন্য উৎসাহ দিতেন। আর এই উৎসাহ তাকে সাহায্য করল ১৯৭০-এর দশকের ভারতীয় পপ গানের পথিকৃৎ হওয়ার জন্য। তখন বয়স মাত্র ৯ বছর, আর এই বয়সেই প্রথম কনসার্টে গান গাইলেন ঊষা। ঊষার দিদি ঊষাকে নিয়ে গেলেন তখনকার রেডিও সিলনের বিখ্যাত উপস্থাপক আমিন সানির কাছে। তাকে সুযোগ করে দিলেন রেডিও সিলনে ওভালটিন মিউজিক আওয়ারে গান গাওয়ার। মাকিনবার্ড হিল নামে ঊষা গাইলেন একের পর এক গান। শুরু হলো আবার একটা অধ্যায়। ঊষা উত্থুপ চেন্নাইয়ের মাউন্ট রোডে অবস্থিত এরোস্টাইল সাফির থিয়েটার কমপ্লেক্সের নিচের তলায় ২০ বছর বয়সে শুরু করলেন নাইন জেন্স নামে এক নাইট ক্লাবে গান গাওয়া। আর সেই থেকেই গানের সঙ্গে জড়িয়ে নিলেন কাঞ্জিভরম শাড়ি। এই ক্লাবে তার গান গাওয়া এতটাই ভালো হচ্ছিল যে নাইট ক্লাবের মালিক স্বয়ং তাকে ১ সপ্তাহ সেখানে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলেন। তার প্রথম নাইট ক্লাবে বিভিন্ন ধরনের গান গাওয়ার জন্য তিনি সুযোগ পেলেন কলকাতার বিভিন্ন নাইট ক্লাবে। শুরু করলেন কলকাতার পার্ক স্ট্রিটের বিখ্যাত রেস্তোরাঁ ট্রিঙ্কাসে গান গাওয়া। আর এখানেই দেখা হলো তার হবু স্বামী কেরালার কোট্টায়ামের মিস্টার জনি ঠাকো উত্থুপের সঙ্গে। ইতিমধ্যেই ১৯৬৮ সালে রেকর্ড করলেন তিনি দুটো ইংরেজি গানের অ্যালবাম, জ্যাম্বাল্লা এবং দ্য কিংস্টন ট্রায়োর গ্রিনব্যাক ডলার। দারুণ সাড়া জাগালো এই রেকর্ড। পরিচয় হলো সুপারস্টার দেবানন্দের সঙ্গে। নাইট ক্লাবে ঊষার গান শুনে দেবানন্দ তাকে প্রস্তাব দিলেন বলিউডে গান গাওয়ার। চলে এলেন বর্তমানের মুম্বাইতে। গান গাওয়া শুরু করলেন বম্বের টক অব দ্য টাউনে, এখন যার নাম নট জাজ বাই দ্য বে। এরপর চলে গেলেন দিল্লি। গান গাওয়া শুরু হলো হোটেল ওবেরয়। আর এই হোটেলের নাইট ক্লাবেই একদিন হঠাৎ করেই সিনেমার কলাকুশলীদের একটা দল
উপস্থিত হলেন, যার মধ্যে ছিলেন স্বয়ং শশী কাপুর। প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গাওয়ার জন্য স্বয়ং শশী কাপুর প্রস্তাব দিলেন উষাকে। শুরু হলো বলিউডের সঙ্গীত জগতে পা রাখা। প্রথম গান দেবানন্দ পরিচালিত 1971-এর সেই ঝড় তোলা সিনেমা হরে রাম হরে কৃষ্ণ। শুরুতেই বড় ধাক্কা খেলেন তিনি। উষা মনে করেছিলেন তিনি আশা ভোসলের সঙ্গে এই ছবির দম মারো দম গানটা পুরোটাই গাইবেন, কিন্তু না। দেশলাই কাঠির বাক্সতে কাঠি কখনো কম পড়লেও কাঠি করার লোকের কিন্তু কখনোই অভাব পড়ে না। তাই জীবনের প্রথম সুযোগের এই খবরটা বাইরে ছড়ানো মাত্রই গানটা পুরোটা গাইবার সুযোগ তিনি হারিয়ে ফেললেন। এই গানের ইংরেজি অংশটা যেহেতু তার মতো করে গাইবার মতো কাউকে পাওয়া গেল না, অগত্যা এই গানের ইংরেজি অংশটি তিনিই গাইলেন। এইটুকু গেয়েই উষা প্রমাণ করে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। তাকে দেখা গেল ডিডি ন্যাশনালের ইসমাইল দরবারের সঙ্গে গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ভারত কি সান শাইনিং স্টারের বিচারক হিসেবে। দেখা গেল ইটিভি মারাঠি চ্যানেলে প্রচারিত মারাঠি গানের প্রতিযোগিতার অনুষ্ঠান গৌরব মহারাষ্ট্র। এখানে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকলেন। কর্মজীবনের প্রথম দিকে তিনি কিছুদিন লন্ডনেও কাটালেন। তাকে নিয়ে নিয়মিত প্রচারিত হতো বিবিসি রেডিও লন্ডনের আলোচনামূলক অনুষ্ঠান লন্ডন সাউন্ডস ইস্টার্ন। ভারতীয় উৎসবের অংশ হিসাবে নাইরোবি পরিদর্শন করলেন উষা। সেখানে তিনি এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে তাকে সেখানে পার্মানেন্টলি থেকে যাওয়ার জন্য অনুরোধ করা হতো। তার গান এবং সাহিলি ধরনের নির্মিত দেশাত্মবোধক গান তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। তারপর কেনিয়ার তৎকালীন রাষ্ট্রপতি জেমো কেনন্নাট্টা তাকে প্রদান করলেন কেনিয়ার সম্মানসূচক নাগরিকত্ব। এরই পাশাপাশি ঢোল, জুনার, জকার্স পার্ক, জজন্তরম, মমন্তরম, এক থা রাজা, দুশ্মন দেবতা, ভবানী জংশন, হাম পাঁচ এবং পুরাব আর পশ্চিম সহ আরও বলিউড সিনেমায় একের পর এক প্লেব্যাক করেই চললেন উষা। শুধু দেশ নয়, সারা বিশ্ব জুড়ে বিভিন্ন স্থানে গাইতে লাগলেন দিনের পর দিন। এরই মধ্যে পরিবেশন করলেন প্রথম অ্যালবাম, রেকর্ডিং করলেন লুইস ব্যাংকের সাথে। তারপর থেকে একের পর এক অ্যালবাম রেকর্ড করেছেন তিনি। 2004 সালে মাইকেল জ্যাকসনের ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ গানটির হিন্দি ভাষায় চুপকে কৌন আয়া বের করেন উষা। তিনি ভারতীয় রক ব্যান্ড পরিক্রমার সাথে রিদম অ্যান্ড ব্রুস নামে একটি গান রেকর্ড করলেন। একই সঙ্গে সাফল্যের সিঁড়ি বেয়ে আসতে লাগলো রাজীব গান্ধী উন্নত সঙ্গীত চর্চা জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক শান্তির জন্য মহিলা শিরোমণি পুরস্কার এবং চ্যানেল ভি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মান। শুধু গায়িকা নন, মালায়ালাম সিনেমা পথান ভাব, তামিল সিনেমা মাম্মাম আম্বু, কন্নড় সিনেমা পারি, হিন্দি ছবি বম্বে টু গোয়া, হ্যাট্রিক, সাতক্ষণ মাপ, বাংলা ছবি বউ বারাক ফর এভার সিনেমায় অভিনয় করলেন তিনি। বিচারক হিসেবে একই সঙ্গে উপস্থিত থেকেছেন ইন্ডিয়ান আইডল, আইডিয়া স্টার সিঙ্গারে এবং একই সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে 1970-80 দশকের বাপ্পি লাহিড়ী এবং রাহুল দেব বর্মন পরিচালিত বহু গান নতুন করে গাইলেন তিনি। জনপ্রিয়তার মাত্রা ছাড়িয়ে গেল আর.ডি. বর্মনের মেহবুবা মেহবুবা এবং দম মারো দম। কোনো শর্ট ড্রেস নয়, ক্যারিয়ারের শুরু থেকেই নাইট ক্লাবের মতো জায়গায় শাড়ি পরেই শুরু করেছিলেন গান গাওয়া। সঙ্গীত জীবনের 50 বছরের বেশি ক্যারিয়ারে শাড়ি ছাড়া একদিনের জন্য পারফর্ম করেননি তিনি। সাফল্যের জন্য না খুঁজেছেন শর্টকাট কোনো রাস্তা, নিজেকে না করেছেন সস্তা। মিথ অনেকদিন আগেই ভেঙেছিলেন উষা উত্তপ সুলভ নিজস্বতায় লম্বা হাতা ব্লাউজ, ঝলমলে কাঞ্জিবরম আর কলকাতা টিপ এবং কাঁচের চুড়িতে। উষা উত্তপের গানের মতোই জন্ম নিয়েছে উষা উত্তপ স্টাইল। এত সাফল্যের পরেও ভারতের প্রথম মহিলা পপ শিল্পী লিভিং লেজেন্ড উষা উত্তপের জীবনটা কিন্তু মোটেই বেড অফ রোসেস ছিল না। 1969-70 সালের শরীরের বাঁদিকে থাবা বসালো পক্ষাঘাত, আর বাবার মতো পাশে এসে দাঁড়ালেন দীনেশ বাজাজ। একসময় বামফ্রন্টমন্ত্রী যতীন চক্রবর্তী নিজের স্বার্থ সিদ্ধি না হওয়ায় তাকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। পার্টির গুঁড়া ধ্বজাধারীরা মনে করতেন বাংলার সংস্কৃতি তাদের পৈতৃক সম্পত্তি। তাদেরকে চ্যালেঞ্জ করে সমস্ত দুর্নামের মলমূত্র মাথায় নিয়ে তার পাশে এসে দাঁড়ালেন আর এক বামফ্রন্ট মন্ত্রী, যার নাম সুভাষ চক্রবর্তী। তারপরেও কিন্তু বিতর্ক কিছুতেই পিছু ছাড়েনি উষার। অপসংস্কৃতির জিগির তুলে 80 দশকে উষা উত্তপের অনুষ্ঠান বাতিলের দাবি উঠল তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রধান অংশ থেকেই। মজার বিষয় হলো, ওই সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত 1986 সালের হোপ 86 অনুষ্ঠানকে অপসংস্কৃতির জিগির তুলে যারা এই অনুষ্ঠান বাতিলের ধ্বজা তুলেছিলেন, স্রেফ নিজের পারফরমেন্সের জোরেই তাদেরকে একেবারে ওভার বাউন্ডারি করে দিয়ে সুভাষ চক্রবর্তীর সাহায্যে কলকাতার বুকে ইতিহাস তৈরি করলেন উষা। আলাদা কণ্ঠস্বর, আলাদা ব্যক্তিত্ব, সবার মধ্যে আলাদা করে চিনিয়ে দিল উষা উত্তপকে। বাংলা, হিন্দি, ইংরেজির পাশাপাশি জার্মান, ইটালিয়ান, সিংহলি, কোন ভাষায় গান নেই তার তালিকায়। শুধু গান নয়, প্রকাশিত হয়েছে উষা উত্তপের জীবনী কুইন অফ ইন্ডিয়ান পপ। একই সঙ্গে মা এবং স্ত্রী হিসাবে কন্যা অঞ্জলি এবং একজন পুত্র সানি এবং স্বামীকে নিয়ে সামলেছেন সংসারের যাবতীয় দায়িত্ব।
পাকা ব্যবসায়ীর মতো নিজের সাউন্ড স্টুডিও ভাইব্রেশন পশ্চিমবঙ্গের প্রথম ডলবি ডিজিটাল স্টুডিওর দায়িত্ব এখনও সামলাচ্ছেন নিজের হাতে। এসব কিছু নিয়েই উষা হয়ে উঠেছেন ভারতের পপ আইকন, লিভিং লেজেন্ড পদ্মশ্রী উষা উত্থুপ। এবার উষা উত্থুপের সঙ্গে একটা ছোট্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমার সঙ্গে শেয়ার করে অবশ্যই ভিডিওটা শেষ করব। 1994 সালে ভারত বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের নিয়ে 21শে ফেব্রুয়ারির ওপর কলকাতার বিখ্যাত সংস্থা 21শে সংসদ একটা অডিও ক্যাসেট করার উদ্যোগ নেয়। আর এই ক্যাসেটে দুই বাংলার বিখ্যাত শিল্পীদের সঙ্গে আমিও অভিনয় করবার সুযোগ পাই। সংস্থার পক্ষ থেকে আমাদের সংস্থার সভাপতি শ্রদ্ধেয় মৃণাল সেন এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিঠি নিয়ে আমি উষাদির সঙ্গে ট্যাংরার ওই স্টুডিওতে গিয়ে সরাসরি যোগাযোগ করি। উষাদি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাকে জানালেন যে তাঁর স্টুডিওর বুকিং 6 মাসের আগে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় এবং উনি কারোর জন্যই কখনো তার স্টুডিওর বুকিং ক্যান্সেল করেন না। চিন্তা করো, কথাটা শেয়ার করছি আমি এই কারণেই যে একজন মহিলা সম্পূর্ণ নিজের জোরে ভিন্ন রাজ্য থেকে এসে সংসার সামলাচ্ছেন আজও, একই সঙ্গে শুধু ভারতের নয় আন্তর্জাতিক শিল্পী হিসাবে এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসাবে স্বীকৃতি পেয়েছেন। নিজের স্টুডিও ব্যবসাতেও তিনি 100% সাকসেস। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের থেকে সারা ভারতবর্ষের এমনকি বিদেশি বুকিং থাকে ওনার স্টুডিওতে বেশি। আজ এখানেই শেষ করলাম। বন্ধু কেমন লাগলো জানাবে, আর অবশ্যই সঙ্গে থাকবে। সবার আগে তুমি ভালো থেকো। টাটা।